হাতে দুদিনের ছুটি পেয়েছেন অথচ দীঘা যেতে চাইছেন না, তবে শঙ্করপুর কিন্তু ভালো অপশন হতেই পারে। এবারে আমরা কেন দীঘা ছেড়ে পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত শঙ্করপুর গেলাম, আসুন এই ভিডিওতে তা জেনে নিই। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। শঙ্করপুর ট্রিপটির জন্য আমাদের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান ছিল এবং এক সপ্তাহ আগে থেকে অনলাইনে বাসের টিকিট কেটে রেখেছিলাম, তাই মনের মতো বাসের সিটও পেয়ে গিয়েছিলাম। সকাল 7টায় গড়িয়ার 5 নম্বর বাস স্ট্যান্ড থেকে নন এসি বাসে করে আমরা শঙ্করপুর গিয়েছিলাম। কলকাতা থেকে শঙ্করপুর বাসে করে 4.5 থেকে 5 ঘন্টা মতো সময় লাগে। 185 কিলোমিটার মতো রাস্তা এবং কোলাঘাটের পরে একটি জায়গায় গাড়িটি 15 মিনিটের জন্য হল্টও নেয়। শঙ্করপুর যাওয়ার জন্য বালিশাই, 14 মাইল অথবা রামনগর স্টপেজে নামা যায়। এই 3টি জায়গার মধ্যে যেখানেই নামুন না কেন এখান থেকে অটো অথবা টোটো রিজার্ভ করে শঙ্করপুর পৌঁছানো যায়। অটো রিজার্ভ করলে 150 টাকা নেয় আর 14 মাইল থেকে শেয়ার অটো পাওয়া যায়, তবে ওয়েট করতে হয়, 10 জন না হলে ছাড়ে না। আমি বালিশাই বাস স্টপেজে নেমে গিয়েছিলাম, কারণ এই রাস্তাটি দিয়ে শঙ্করপুর গেলে দীঘার যে মেরিন ড্রাইভটি আছে সেই মেরিন ড্রাইভের পাশ দিয়ে যাওয়া যায়। আর এই রাস্তাটি অত্যন্ত সুন্দর, সমুদ্রের পাশ দিয়ে সোজা টানা রাস্তা চলে গেছে, গাড়িতে করে যেতে বেশ ভালো লাগে। তাই আমি বালিশাই হয়ে শঙ্করপুর পৌঁছেছিলাম। বালিশাই থেকে শঙ্করপুর 8 কিলোমিটার মতো রাস্তা, টোটোতে 20 মিনিট মতো সময় লাগে আর ভাড়া নিয়েছিল 150 টাকা। আমরা কলকাতা থেকে সকাল 7টা নাগাদ বাসে উঠেছিলাম এবং বেলা 1টা নাগাদ শঙ্করপুরের হোটেলে পৌঁছে গিয়েছিলাম। এবারে শঙ্করপুর বেড়াতে গিয়ে আমরা বেলানিবাস নামক একটি হোটেলেই ছিলাম। এই হোটেলটি শঙ্করপুরের খুবই ভালো লোকেশনে অবস্থিত এবং একদম সমুদ্রের ধার ধরে যে রাস্তা চলে গেছে সেই রাস্তার ধারেই এই হোটেলটি অবস্থিত। ঢুকতেই প্রথমে ডান দিকে টয়লেটটা পড়ে, তারপরে এখানে আছে ডাবল বেড, এখানে আছে একটা ওয়ার্ড্রপ আর ওখানে বসার একটা জায়গা আছে, ঘরে টিভি আছে। আবারও বলছি, এটা হচ্ছে নন এসি রুম, চাইলে এসিও নিতে পারেন। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে। এখান থেকে হচ্ছে এই যে মেন রাস্তাটি দেখা যাচ্ছে, এটাই মেন রাস্তা। আমাদের গাড়ি এসে এখানেই নামিয়ে দিয়েছিল আর ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্র। যদি সেকেন্ড ফ্লোরে নেন বা দোতলাতে নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে সমুদ্র দেখতে পাওয়া যাবে। তবে আমরা যে রুমটায় আছি এখানেও কিন্তু প্রচুর হাওয়া আসছে। যদি দোতলা রুম নেন তাহলে কিন্তু সমুদ্র আরো বেশি ভালোভাবে দেখতে পাওয়া যাবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনি চাইলে ওনাদেরকে ফোন করে বলে দিতে পারেন, ওনারা অ্যারেঞ্জমেন্ট করে রাখেন। এবারে বলি আমাদের রুমের রেন্ট কত। আমাদের রুমের এই রুমটা নন এসি রেন্ট হচ্ছে 1200 টাকা, যদি উইথ এসি নেন তাহলে হচ্ছে 1600 টাকা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো জায়গায় লোকেট। এখানে আমরা অনলাইনে ফোনে যোগাযোগ করেছিলাম, অনলাইন থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করেছিলাম, ফোনেই বুক করেছিলাম আর সেই ফোন নাম্বারটা আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। চেক ইন চেক আউট কত সেটা বলছি। আর নিচে গেলে আরোর মেশিন আছে আর এটা হচ্ছে টয়লেটটা। দুপুরবেলা হোটেলে চেক ইন করে সমুদ্রে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সকাল থেকে বেরিয়ে এতটা বাস জার্নি করে টায়ার্ড লাগছিল, তাই দুপুরবেলা সমুদ্রে যাওয়া বন্ধ রেখে হোটেলেই ফ্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চ করতে চলে গেলাম এই হোটেলেরই রেস্টুরেন্টে। যেতে না যেতেই আগে থেকে বলে রাখা খাবার পরিবেশন করে দেওয়া হলো। রেস্টুরেন্টটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার দাবারও ভালো। এখানে আমরা খাবার দাবার জন্য প্যাকেজ নিয়েছিলাম। প্রথম দিন দুপুরবেলা খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, পমফ্রেট মাছ, চাটনি, পাপড়। প্রত্যেক দিনই ওনাদের দুবেলা খাবারের মেনু চেঞ্জ হয় এবং এই প্যাকেজের মধ্যে দুপুরের খাবার, সন্ধ্যেবেলার পকোড়া আর চা থাকে, রাতের খাবার আর সকালবেলার ব্রেকফাস্টও থাকে এবং সারাদিনে 4 বার খাবার দাওয়ার জন্য পার হেড পার ডে 600 টাকা করে লাগে এই প্যাকেজের জন্য। দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে নিলাম, তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম সমুদ্রের ধারে। দীঘার উদয়পুর থেকে তাজপুর পর্যন্ত পুরো সমুদ্রের ধার ধরে রাস্তাটাই বাঁধানো, একদিকে সমুদ্র একদিকে টানা রাস্তা চলে গেছে। শঙ্করপুরে সি বিচে বসলে একদিকে দীঘার জগন্নাথ মন্দিরের চূড়া দেখতে পাওয়া যায় আর একদিকে চলে গেলে তাজপুর। সমুদ্রের পাড় বাঁধানো ধারে বসে আমরা বেশ কিছুক্ষণ সমুদ্র উপভোগ করলাম। তারপর সন্ধে হতেই ফোন চলে এলো, চা, কফি, পকোড়া তৈরি হয়ে গেছে। আমরাও সঙ্গে সঙ্গে রাস্তা পার হয়ে হোটেলে পৌঁছে গেলাম এবং সন্ধ্যের টিফিনটা সেরে আবার সমুদ্রের ধারে চলে এলাম এবং সমুদ্রের ধারে বেশ কিছুটা হেঁটে চললাম চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। শঙ্করপুর সি বিচটি একেবারে ছোট এলাকা নিয়ে তৈরি হয়েছে এবং এখানে তুলনামূলক ভিড়ও অনেক কম, তাই গ্যাঞ্জাম নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, মানুষের কোলাহল নেই, শুধুমাত্র আছে সমুদ্রের ঢেউয়ের শব্দ। এখানে সন্ধ্যেবেলা বসে থাকতে অপূর্ব লাগছিল আর বেশি মানুষজনের ভিড় না থাকার কারণে রাত 8:30 9টা বাজতেই চারিদিক একেবারে ফাঁকা হয়ে গেল। তখন সি বিচে হাতে গোনা মাত্র কয়েকজন বসে আছে এবং চারপাশের দোকানপাটও আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে। তাই আমরাও রাত 9টা নাগাদ হোটেলে ফিরে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে গেলাম ডিনার
করতে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে রুমে গিয়ে টানা ঘুম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমরা হাঁটতে বেরিয়ে পড়লাম তাজপুরের দিকে এবং আমরা শঙ্করপুরের সি বিচের একদম শেষে এসে পৌঁছালাম। এই জায়গাটা থেকে সমুদ্রকে একেবারে অন্যরকম দেখতে লাগে, মনে হয় যেন সমুদ্রের মাঝখানে কোথাও বসে আছি। এখানে পাড়গুলো খুব সুন্দর করে বাঁধানো, তাই একটু নেমে নিচে গিয়ে বসলে মনে হবে একেবারে অন্যরকম অনুভূতি হয়। এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এইদিকে হচ্ছে শঙ্করপুর। আমরা এবারে শঙ্করপুরে বেড়াতে এসেছিলাম, আর এইখান থেকে যদি ওইদিকে যাওয়া যায়, ওই যে তাল গাছের শাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা হচ্ছে তাজপুর। আমরা শঙ্করপুর আসার জন্য বালিশাই হয়ে এসেছিলাম, কারণ হচ্ছে এই যে মেরিন ড্রাইভটা আছে এইটা দেখার জন্য। আপনারা চাইলে রামনগর অথবা 14 মাইলে নেমেও কিন্তু আসতে পারেন, কিন্তু এই মেরিন ড্রাইভে সুন্দর একটা রাইড হয়, আমরা টোটোতে করে এসেছি, সেটা এনজয় করব বলেই কিন্তু আমরা বালিশাই হয়ে ঘুরে ঘুরে শঙ্করপুর এসেছিলাম। এখানে বসে আমরা চা বিস্কুট খেলাম, তারপরে আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এলাম হোটেলের দিকে। হোটেলে পৌঁছে দেখি সেখানে তখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তাই আমরা ব্রেকফাস্ট করে সমুদ্রে স্নানে যাব বলে ঠিক করলাম। আজ ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি তরকারি আর ব্রেড অমলেট। এরপরে আমরা চললাম সমুদ্র স্নান করব বলে। তার আগে শঙ্করপুরে এমন কতগুলি স্পট আছে যেখানে বেশ সুন্দর সুন্দর ছবি তোলা যায়, তাই জলে নামার আগে এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে এগিয়ে চললাম। শঙ্করপুর সি বিচটি পুরোটাই বাঁধানো হলেও একটি জায়গা এখনো বেশ কিছুটা অংশ এমন আছে যেখানটিতে গেলে সমুদ্রে নামা যায়। আমরাও তাই হাঁটতে হাঁটতে ঝাউবনের কাছের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি তখন সেখানে জেলে ভাইরা জাল নিয়ে ডাঙায় উঠছে, আর পুরো সি বিচ জুড়ে ছোট ছোট মাছ চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে। আর সেই দেখেই আমার মেয়ে মুঠো মুঠো ছোট ছোট মাছ কুড়িয়ে আনতে শুরু করলো। তারপরে এই সি বিচেরই একটা সাইডে ব্যাগ, জুতো ইত্যাদি রেখে আমরাও জলে নেমে পড়লাম। শঙ্করপুরের সব থেকে ভালো লাগলো সেটা হলো এইখানে মানুষের ভিড় অনেক কম, তাই সমুদ্রে নামা যায় খুব ভালোভাবে এবং সমুদ্রকে উপভোগ করা যায় দারুণ ভাবে। বেশ কয়েক ঘন্টা সমুদ্রে কাটিয়ে তারপরে আমরা হোটেলে ফেরার রাস্তা ধরলাম। সি বিচের ধারে অনেক ডাবের দোকান আছে এখানে, সেই রকমই একটা দোকান থেকে ডাব খেয়ে হোটেলের উদ্দেশ্যে চললাম। হোটেলে ফিরে স্নান করে তারপরে চললাম সোজা লাঞ্চ করতে। আজকে দুপুরের লাঞ্চে নর্মাল ভেজ থালিতে যা যা থাকে সবই ছিল, আর আজ ভেটকি মাছ দেওয়া হয়েছিল। জমিয়ে লাঞ্চ করে চললাম সোজা ঘুমাতে। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, তাই ঝট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শঙ্করপুরের একমাত্র দেখার জায়গাটি ঘুরে দেখার জন্য। শঙ্করপুরে বেশ বড় একটি ফিশিং হারবার রয়েছে। এই ফিশিং হারবারটি দেখার জন্য আমরা বিকেলবেলা একটি টোটো ঠিক করেছিলাম। যদিও শঙ্করপুরের সি বিচ বরাবর হেঁটে এলেও এই ফিশিং হারবারটি পৌঁছানো যায়, তবে আমরা রাস্তাটা একটু ঘুরে যাব বলে টোটো করে গিয়েছিলাম। 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ফিশিং হারবারের সামনে। আর এই ফিশিং হারবারে একটি চেক পয়েন্ট আছে, সেখানে 5 টাকা করে দিতে হয়। তারপর টোটোটি আমাদেরকে যেখানে দাঁড় করালো সেখানে একদিকে সমুদ্র আর একদিকে ফিশিং হারবার। একটু এগিয়ে গেলেই দেখলাম অনেক বড় বড় মাছ ধরা ট্রলার দাঁড়িয়ে আছে। শঙ্করপুরের মৎস্য বন্দরে জেলেরা বঙ্গোপসাগর থেকে ধরা মাছ এইখানেই নিয়ে আসেন। আমরা এই ট্রলার আর বোটগুলির সামনে দাঁড়িয়ে অনেকগুলি ছবি ও ভিডিও তুললাম। তারপরে চলে এলাম একেবারে সি বিচের কাছে। এইখানে সমুদ্রের পাড়টি বাঁধানো নয়, তবে প্রচুর বোল্ডার ফেলা আছে। আমরা সেই বোল্ডারের ওপর দিয়ে টপকে টপকে একেবারে সমুদ্রের কাছে গিয়ে কিছুক্ষণ বসলাম। এই ফিশিং হারবারে সি বিচটাই নাকি আগে শঙ্করপুরের মেন সি বিচ ছিল, তবে সমুদ্রের ভাঙনের ফলে আর মেরিন ড্রাইভের দিক পুরো সমুদ্র তীর বরাবর বাঁধানো হয়ে যাবার ফলে এইখান থেকে সরে গিয়ে মেরিন ড্রাইভের কাছে নতুন সি বিচটি তৈরি হয়েছে ও মেন শঙ্করপুর এলাকাটিও এইখানেই গড়ে উঠেছে। এইখানে খাবার, হোটেল, থাকার জায়গা সমস্ত কিছুই আছে। তারপর সন্ধে নেমে আসছে দেখে টোটোতে করে আবার শঙ্করপুরের মেন সি বিচে ফিরে এলাম। আমাদের টোটো ভাড়া নিয়েছিল 100 টাকা। ফিশিং হারবার থেকে ফিরে প্রথমেই চলে গেলাম আমাদের বেলা নিবাস হোটেলটিতে। সেইখানে চা, কফি আর পকোড়া খেয়ে তারপরে আবার সমুদ্রের ধারে এসে বসলাম বেশ কয়েক ঘন্টার জন্য। তারপর আবার রাত 9টা নাগাদ রাস্তা পেরিয়ে হোটেলে চলে গেলাম এবং চেঞ্জ করে সোজা চলে গেলাম ডিনার টেবিলে। ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড আর হচ্ছে মাটন। মাটনে কিন্তু আলু নেই, মাঝারি সাইজের মাটন। মাটনে 3 পিস মাটন আছে, এই যে এরকম সাইজ। পরের দিন সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়লাম, কারণ আজ আমাদের বাড়ি ফেরার দিন। তাই আগে সমস্ত কিছু প্যাকিং করে নিলাম, তারপরে চা খেয়ে চলে গেলাম সি বিচের ধারে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ডাবের জল খেলাম, তারপরে আবার একবার সমুদ্রে নেমে বেশ কিছুক্ষণ জলে দাপাদাপি করে নিলাম। এরপর হোটেলে ফিরে এসে স্নান করে একেবারে রেডি হয়ে ব্যাগ নিয়ে চলে গেলাম সোজা হোটেলের রেস্টুরেন্টে। লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে হোটেলের বিল মিটিয়ে এবারে আমরা বাড়ি ফেরার রাস্তা ধরলাম। শঙ্করপুরে একটি অটো স্ট্যান্ড আছে, সেইখান থেকে আমরা একটি
একটি অটো ভাড়া করলাম রামনগর পৌঁছানোর জন্য। রামনগর থেকে আমাদের বাসের টিকিট কাটা ছিল। রামনগরে পৌঁছে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো বাসের জন্য। আধ ঘন্টার মধ্যে বাস চলে এলো এবং আমরা বাসে করে পৌঁছে গেলাম কলকাতা। এই বাসটিও কোলাঘাটের কাছে একটি জায়গায় হল্ট নেয় এবং শঙ্করপুর থেকে কলকাতা পৌঁছাতে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় নেয়। এইভাবেই আমাদের শঙ্করপুর ঘোরা শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে পারেন আর আমার দীঘার এই ভিডিওটি দেখতে পারেন, লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, আপনার যাত্রা শুভ হোক।